হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, পর্ব সংখ্যা 29 এবং 30। লেখা নুসাইবা রানুরি। ইরু ফাহিমের দিকে ঘুরলেও ফাহিম ইরুর হাত ছাড়ে না, চেপে শক্ত করে ধরে রাখে। ইরু হাত যারা মেরেও ফাহিমের হাত ছাড়াতে না পেরে রাগী কণ্ঠে বলে, আমার হাত ছাড়ুন। সমস্যা কি তোমার? ইগনোর করছো কেন আমাকে? হাত ছাড়ুন। ইরু নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে। তবে ইরুর কণ্ঠে ফাহিম কিছুটা রেগে যায়। তারপর রাগী গলায় বলে, আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত আমি হাত ছাড়ব না। ফাহিম আরও জোরে শিরুর হাত চেপে ধরে। সিএসুই হাত করে তাকিয়ে আছে তাদের দিকে। তা দেখে মেহরাজ সিএসুইর মুখের সামনে তুড়ি মেরে বলে, ওদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকালেও পারতেন, মিসেস প্রেম হয়ে যেত। মেহরাজের কথায় সিএসুই মেহরাজের দিকে টেরা চোখে তাকিয়ে বলে, চুপ করুন অশুদ্ধ লোক। চুপ করলে কি কিস দিবা লিটল বার্ড? সিএসুই এবার ফুঁসে উঠে তাকায় মেহরাজের দিকে। কিছু বলতে যাবে তখনই দেখতে পায় ইরু ফাহিমের কলার চেপে ধরে কঠিন গলায় বলে, কে ভাই আপনি? কিসের ভালোবাসেন আমাকে? ভালোবাসা কি বুঝেন আপনি? আর বিয়ে মানে? হাউ জোকস। ইরু রাগী কণ্ঠে কথাগুলো বলে। শান্ত নদীর মতো মেয়েটা হঠাৎ বাঘিনীর রূপ নিয়েছে। ফাহিম যখনই হাত ধরে তার ভালোবাসা প্রকাশ করে বিয়ের কথা বলেছে, তখনই ইরুর তার সৎ মায়ের বলা কথাগুলো মনে পড়েছে। অন্য সময় হলে ইরু হয়তো খুশি হতো, কিন্তু বাস্তবতার কাছে সে হেরে গেছে। নিজের ভাইয়ের জীবন বাঁচাতে নিজের আবেগকে বলি দিতেও প্রস্তুত ইরু। ফাহিম শান্তভাবে ইরুর হাত নিজের কলার থেকে ছাড়ায়। তারপর ইরুর দিকে তাকিয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি না। আর বিয়ে মানে বোঝো না? তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই আমি। ফাহিমের কথায় মনের কষ্টগুলো লুকিয়ে হেসে ফেলল ইরু। ইরুর হাসি দেখে সবাই অবাক। ইরু এবার ফাহিমের থেকে কিছুটা সরে এসে বলল, সেই বিয়ের আশা 2 দিন আগেই মৃত্যুবরণ করেছে, যখন আপনি চলে গিয়েছিলেন আমার দিকে রাগী দৃষ্টি ফেলে। তখন বুঝেছি আপনি আমায় কখনো ভালোবাসেন নাই। ভালোবাসলে অন্তত সেদিন আমার সৎ মায়ের মুখের উপরে একটা কিছু হলেও বলতেন। ইরুর কথায় ফাহিম চুপ করে যায়। মেহেরাজও চুপ মেরে যায়। আসলেই সেদিন ফাহিম কিছুই বলেনি। ফাহিমের উচিত ছিল সেদিন নিজের ভালোবাসাকে আদায় করে নেওয়া, তবে ফাহিম তা করেনি। ফাহিম মাথা নিচু করে নেয়। ইরু আবার কিছু বলতে যাবে, তার আগে ফাহিম বলে, সেদিনের জন্য সরি। আসলে আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর সেদিন আমার মা ছিল সাথে, তোমার বয়স এখন 18 হয়নি যে তোমাকে জোর করে হলেও বিয়ে করব। বোঝার চেষ্টা করো। কিন্তু আমি এখন তো বলছি চলো বিয়েটা করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইরাবতী। ইরু ফাহিমের কথায় হা হা করে হেসে উঠল। তারপর আবার বলল, সরি বললেই সব সমাধান হয়ে যায় না। আর আমি আপনাকে বিয়ে তো দূর, ভালোবাসি না। জাস্ট আপনি আমায় জোর করতেন বলে সব মেনে নিয়েছি, তবে আর না। আমি তোমাকে ফোর্স করেছি? আমি তো বলতাম তুমি কি আমায় ভালোবাসবে। তুমি তো চুপ থেকেছো। নীরবতার উত্তর সবসময় হা হয়, তুমি তো সেটাও জানো। তাহলে এসব কি ইরাবতী? অবশ্যই আপনি আমাকে ফোর্স করেছেন। আর সব সময় চুপ থাকার উত্তর হ্যাঁ হয় না। আমি এতকাল চুপ ছিলাম, বোকা ছিলাম, এখন আর নেই। মাফ করবেন, আসি। ইরুর বুক ভরে শ্বাস নেয়। তারপর সিওসির দিকে তাকায়। সিওসির দিকে চোখাচোখি হতেই ইরু চোখ নামিয়ে নিয়ে পিছু ঘুরে কয়েক কদম এগোতেই ফাহিম আবারও ইরুর হাত চেপে ধরে। তারপর বলে, কিন্তু তুমি তো আগে কখনো না বলনি। আর আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করতে সমস্যা কি তোমার?
আর ফোর্স করলেও তুমি সায় দিয়েছো। এখন আমি তোমাকে বিয়ে করব মানেই করব। তোমার লজ্জা করে না একজনকে ভালোবাসার আশা দিয়ে ছেড়ে যেতে? বেয়াদবের মতো কাজ করছো, চরিত্রহীন মেয়েদের মতো। ফাহিম রাগের কারণে শেষ কথাগুলো মুখ ফসকে বলে ফেলে। তার ভীষণ খারাপ লাগছে ইরুর কথা শুনে। সে ভেবেছিল আজ বিয়ে হয়ে যাবে ভালোভাবে, কিন্তু আজ যে অন্য ইরুকে আবিষ্কার করবে ভাবে নাই। ফাহিমের কথায় ইরুর খারাপ লাগলেও এতক্ষণ শেষ কথাগুলো শুনে ভীষণ রাগ হয়। ঘৃণা জন্মে যায় ফাহিমের উপর। রাগ সামলাতে না পেরে ইরু ঘুরে ঠাস করে চর বসিয়ে দেয় ফাহিমের গালে। সাথে সাথে ফাহিমের চোখের চশমাটা নড়ে ওঠে, এক পাশে হেলে পড়ে। ফাহিম কিছু বুঝে ওঠার আগেই ইরু রাগে ফাহিমের হাত নিজের থেকে ছাড়িয়ে কলার চেপে ধরে বলে, চরিত্রহীন আপনার মতো মানুষ আমরা না। রাস্তায় মেয়ে দেখলেই পথ আটকে দাঁড়াতে তার হাত ধরতে লজ্জা লাগে না আপনার? আর কিসের ভালোবাসা? আমি আপনাকে কোনো দিন বলেছি আমি আপনাকে ভালোবাসি? বলিনি, কারণ আমি আপনার মতো মানুষদের সব সময় ঘৃণা করি। ফার্দার আজকের পর আমার সামনে যদি আসেন তো মনে রাখবেন আপনার তো কোনো কিছু করতে পারবো না, তাই আমি নিজেই দুনিয়া থেকে বিদায় নেব। মাথায় রাখবেন ফাহিম আহমেদ, আমি আপনাকে জাস্ট ঘৃণা করি এখন, জাস্ট ঘৃণা। কথাটা বলে ফাহিমের কলার ছেড়ে দেয় আর কোনো দিকে না তাকিয়ে বাইরের রাস্তায় হাঁটা শুরু করে। পিছনে ফেলে রেখে যাওয়া তিনটে মানুষ এখন একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে তার চলে যাওয়ার দিকে। শ্রেয়সীর ধ্যান ভাঙতে মেহেরাজের থেকে কোনো রকমে ইরুর পিছনে ছুটতে শুরু করে। মেয়েটা যেন আবার তাকে ভুল না বুঝে ফেলে। সে তো জাস্ট বোঝাতে চেয়েছে, কিন্তু হলোটা কি ইরুর? এমন রাগী রূপ আগে কখনো দেখেনি শ্রেয়সী। ভীতু মেয়েটা এতটা রেগে গেল কেন? ইরু তো নিজ মুখেই তাকে বলেছিল সে ফাহিমকে পছন্দ করে, তাহলে আজ এগুলো কি বলল? শ্রেয়সী ভাবতে ইরুর পাশে এসে দাঁড়িয়ে হাঁটতে থাকে। তবে ইরু রাগের কারণে সেসবে পাত্তা দেয় না, তাকায়ও না। বুক ভেঙে কান্না আসে ইরুর, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। তবে শ্রেয়সী হাল ছাড়ে না। বক বক করে রাগ ভাঙানোর চেষ্টা করে ইরুর। প্রায় 27 ঘন্টা পর অনলাইনে ঢুকেছে আজ তোহা। শিয়ামের বাড়িতে আসতে আজ দেরি হবে, তাই ঘরে এসে বসেছে। মেসেঞ্জারে ঢুকতে অবাক হয় তোহা, ভ্রুজোড়া কুঁচকে যায়। তার গ্রুপটা খুঁজে পাচ্ছে না, তার জায়গায় নতুন নামের একটা গ্রুপ, যেখানে তার গ্রুপের নাম ছিল ফ্রেন্ডস জোন, কিন্তু তার কোনো হদিস নেই সেখানে নতুন নামের গ্রুপ। স্টাইলিশভাবে নাম দেওয়া শ্যাডো সেক্টর 7। তুহা ব্রুকুসকে গ্রুপে ঢুকতে দেখে গ্রুপের সকল মেম্বারদের নিকনেমও চেঞ্জ করে দিয়েছে। এমন কাজ কে করেছে দেখতে অ্যাব্রেন মেনশন দিতেই মিলি এসে সিন করে, তারপর টাইপিং করে, হাই, হ্যালো, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আচ্ছা, গ্রুপের নাম আর সবার নাম চেঞ্জ করলো কে? তোহার মেসেজে মিলি একটা হাহা রিয়েক্ট দিয়ে বলে, কেন, ভালো লাগছে না? তা তো বলিনি, কে চেঞ্জ করছে তাই বলছি। আর নামটার মানে কি? তোহার কথায় মিলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে টাইপিং করে, আমাদের গ্রুপের নাম আর সবার নাম আমি চেঞ্জ করেছি। নামটা আমাদের 7 জনের টিমের জন্য পারফেক্ট, আর সবার নিকনেমে নিজের ডাক নাম লিখে দিয়েছি। ও, তোহার মিলি কথার মাঝে গ্রুপে জয়েন হয় ইএম। মিলি আর্মির একজন ডাক্তার, খুব বেশি তাকে গ্রুপে পাওয়া যায় না। আজ এসে যখন দেখছে কেউ নেই, তাই সব চেঞ্জ করে ফেলেছে। তোহা ঘরের দরজা লাগিয়ে কানে ব্লুটুথ গুঁজে গ্রুপে কল দেয়। মিলি রিসিভ করে, তারপর ইএম ও জয়েন হয়। তোহা ওকে গ্রুপে জয়েন হতে দেখে হেসে বলে, কি ব্যাপার হ্যাকার বাবাজি, তুই আজ গ্রুপে? তোহার কথায় পাত্তা না দিয়ে ইএম মিলির উদ্দেশ্যে বলে, মিলি, ওকে বলে দে ও আর ওর ভাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাই ওর সাথে কথা নেই।
ইএমের কথা শেষ হতে না হতেই গ্রুপ জয়েন হয় নিশাদ আর তুহিন। গ্রুপে জয়েন হয়ে ইএমের কথা শুনে তুহিন বলে, তুই ডাক্তার হলেও আমার বোনকে দিতাম। তুই তো ডাক্তারের ডও হতে পারলি না, আমার বোনকে তোর কেন দিতাম? তুহিনের কথায় এবার ইএম বলে, দেখ শালা, আমি চুপ আছি, থাকতে দে, রাগাবি না, নয়তো তুই কেন বিয়ে করছিস না সবাইকে বলে দিব কিন্তু। চুপ কর। তুহিনের কথায় গ্রুপের সবাই হেসে ওঠে। মিলি তাড়াতাড়ি বলে, ইভান বলে দে, তুহিনকে একটু পচানোর সুযোগ করে দে। না না বিল্লু, তুহিন আমার একমাত্র না হওয়া শালা, ওকে পচাতে পারবো না। ইএম, তুই আমারে বিল্লু বলবি না কুত্তা। মিলির কথায় আর এক দফায় সবাই হেসে ওঠে। যখন সবাই ফ্রি থাকে তখন গ্রুপে এসে একটু আড্ডা দেয়। তবে আজ ফাহিম আর মেহরাজ নেই। যদিও মেহরাজ সব সময় থাকে না। তবে ফাহিমকে না দেখে ইভান বলে, কিরে, আজ আমার প্রেজেন্ট শালা নেই কেন গ্রুপে? খুব মিস করছি। সবাই কি তোর শালা রে কুত্তা? মিলির কথায় তোয়া হেসে পেলে। তারপর ইভানের উদ্দেশ্যে বলে, মেহরাজ আর ফাহিম আজ একটা কাজে গিয়েছে। কি কাজ? তুহিনের কথায় তোহা বলে, সফল হোক তারপর সারপ্রাইজ দেব, এখন সিক্রেট থাক। ওকে না হওয়া বউ, ইভানের বাচ্চা মেরে নাক ফাটিয়ে দেব কিন্তু। তোহার কথায় গ্রুপের আবারও সবার হাসি রোল পড়ে। যখন তারা আড্ডা দেয় তখন তাদের ভিতরেও লুকানো বাচ্চা রূপটা প্রকাশ পায়। গম্ভীর রূপটা হারিয়ে যায়। বাকি সবার কাছে গুরু গম্ভীর হলেও গ্রুপে সবাই সবার কাছে পুরো খোলা বইয়ের মতো। কারোর ইগো নেই, সবাই সবার জন্য ফ্রি। গ্রুপের সবার মাঝে নিশাদ একমাত্র চুপচাপ স্বভাবের, আর তার থেকেও চুপচাপ মেহরাজ। এরা যেন গ্রুপে শুধু মেসেজ সিন করতেই প্রবেশ করে। তবে আজ আর মেহরাজ আর ফাহিম নেই। বাকি 5 জন আড্ডা দিতে দিতে অনলাইনে লুডো খেলতে শুরু করে। কাজের মাঝেও একরাশ প্রশান্তি খেলে যায় তাদের মাঝে যখন তারা একে অপরের সাথে কথা বলে। পশ্চিম দিগন্তে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে। ফাহিম নিশ্চুপ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা আসছে না ওর। মেহরাজ ফাহিমকে নিয়ে একটা কফি শপে এসে বসেছে। তবুও ফাহিমের মুখে কোনো কথা নেই। ওয়েটার কফি দিয়ে যাওয়ার পর মেহরাজ ফাহিমের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস এত? টেনশন বাদ দে, যা হবার হয়েছে, এখন ভাব কি করবি এখন। মেহরাজের কথায় এতক্ষণ পর ফাহিম মুখ তুলে তাকায় মেহরাজের দিকে। কফির কাপটা হাতে ধরে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ধোয়া ওঠা কফির দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলবে। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, পর্ব 30, লেখা নুসাইবা আরা নুরি। আমি হয়তো সত্যি খারাপ রে, কারণ আসলে আমি ইরুকে ফোর্স করেছি আমাকে ভালোবাসার জন্য। তবে বিশ্বাস কর, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কত দেখলাম এমন জোর করে ভালোবাসা তৈরি হয়, তাদের সুখের সংসার হয়। আমিও তো সেটা ভেবেই ভালোবেসেছিলাম ওকে। আর ও তো আমাকে কখনো মুখ উঁচু করে কিছু বলেনি আগে। যদি বলতো, আজকের মতো বিশ্বাস কর আমি দ্বিতীয়বার ওর পথে কাঁটা হয়ে দাঁড়াতাম না। আমি কখনো বুঝতে পারিনি আমার ভালোবাসায় ও বিরক্ত হতো। ফাহিমের চোখে পানি টলমল করছে। মেহরাজ ফাহিমের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে ফাহিম বলে, আমার ভীষণ খারাপ লাগছে মেহরাজ। বুকের বাম পাশটা ভীষণ জ্বালা করছে। এখন কিভাবে ভুলে থাকবো ওকে? নিজের কাজের ফাঁকে ফাঁকে ওর জন্য রাস্তায় গিয়ে দাঁড়াতাম। ওকে খুব ভালোবাসতাম। আমি বুঝতে পারিনি আমি ভালোবাসা প্রকাশ করলে ওর ঘৃণার পাত্র হয়ে যাব। তাহলে কখনোই ভালোবাসা প্রকাশ করতাম না। আমি তো ওকে ওই নরক থেকে মুক্ত করে খোলা আকাশে উড়াতে চাইছিলাম। ফাহিম থামে, টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে চোখের কোণে আসা পানিটা মুছে নেয়। অনেক সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায়, না চাইতেও ছেলেদের চোখে পানি এসে জমা হয়। মেহরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে, সে কখনো কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়নি, আর ভালোবাসেওনি। তাই এই কষ্টটা মেহরাজ কখনো অনুভব করেনি।
তবে ফাহিমের মতো মানুষের চোখে পানি দেখে তা বুঝতে পেরেছে। মেয়েরাজ শান্ত কণ্ঠে বলে, নিজেকে শক্ত কর, তুই কিন্তু শক্ত। আর ছেলেদের চোখে পানি মানায় না, সব সময় হৃদয়হীন কাঠের পুতুলের মতো থাকতে হয়, নয়তো সমাজ খারাপ ভাববে, শত্রুরা আঘাত করবে। তাই শান্ত হ। আমার কিছুই ঠিক মনে হলো না। একটা শান্ত মেয়ে হুট করে রেগে যাওয়ার অনেক কারণ আছে। রাগের মাথায় সত্যিটা প্রকাশ পেয়ে যায়। ফাহিমের কথায় মেহরাজ নিজের ফোন উল্টে ঘড়ির টাইম দেখে বলল, এই কথাটা সম্পূর্ণ ভুল। রাগের মাথায় আমাদের এমন কিছু কথা মস্তিষ্কে আসে, সেগুলো অপর প্রান্তে মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। আর ইরুকে যতটুকু দেখেছি, মেয়েটা চুপচাপ। আজ রেগে যাওয়ার পিছনে মায়ের হাতও থাকতে পারে। তাই কষ্ট না পেয়ে খোঁজ লাগা, এটা ভুলে যাস না। মেয়েরা সবসময় সব থেকে বেশি যাকে ভালোবাসে, আপন মনে করে, তাকেই বেশি আঘাত করে। হয়তো কথাগুলো ইরুর মনের কথা ছিল না, কিন্তু না, তুই এত বড় একজন অ্যাডভোকেট হয়ে খোঁজ খবর না নিয়ে নিজের মনে যা আসে তাই ধরে নি। ভালোবাসা কি ফেলনা? আর কিছু জানিস? আর কিছু জিনিস সহজে না পেলে জোর করে আদায় করে নিতে হয়। এবার প্ল্যান বি অ্যাপ্লাই করব। মানে, আগে তুই খোঁজ লাগা, তারপর কথা হবে। ফাহিম মেহরাজের কথায় নিজের মনটাকে কিছুটা শান্ত করল। আসলে ইরু তো এমন না। তাহলে তার উপর কেন এত রাগ, এত অভিযোগ? ইরু কি কোনো সমস্যায়? ওর মা কি ওকে অন্য কোনো প্রেশার দিচ্ছে? ফাহিম আর মেহরাজ উঠে গেল কফি শপ থেকে। মেহরাজ ফাহিমকে ভালো মতো বুঝিয়ে বাড়ি পাঠিয়ে নিজে চলল জুয়েলার্সের দোকানের দিকে। ইরুকে বাড়ি অবধি দিয়ে শ্রেয়সী নিজের বাড়ি ফিরেছে। অনেক কষ্টে ইরুর মন গলিয়েছে শ্রেয়সী। ইরু বাড়িতে এসে নিজের ঘরের দিকে চলে যায়। সোফায় বসে চা খাচ্ছে শ্রেয়সীর ভাই সিয়াম। প্রায় আসে তাদের বাড়ি। ইরুকে যেতে দেখে সিয়াম পা থেকে মাথা অবধি দেখলো খুঁটিয়ে, তারপর পিছন থেকে ডেকে বলল, ইরু, প্রেয়সী কি বাড়িতে চলে গেছে? সিয়ামের কথায় রোকেয়া ও রাকায় ইরুর দিকে। ইরুর পা থেমে যায়। ইরু ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, জি। আজ কি তাড়াতাড়ি ছুটি দিল স্যার? জি। সিয়াম আর কিছু বলে না। ইরু হাঁফ ছেড়ে বাসে। ইরু ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর দরজা ঘেঁষে বসে নিঃশব্দে কেঁদে ফেলে। বুকের ভিতর তীব্র ব্যথা। এ ব্যথা ইরু সহ্য করতে পারছে না। কিভাবে এত খারাপ, কিভাবে হলো সে এতটা পাষাণ? ছোট থেকে কারোর আদর ভালোবাসা না পেয়ে একা একা বড় হওয়ার পর একটা মানুষ তাকে বিনা স্বার্থে ভালোবাসলো, আর আজ তাকে সব থেকে বড় আঘাতটা দিল ইরু। কিভাবে পারলো সে? সে তো সত্যিই লোকটাকে ভালোবাসে, তাহলে কেন বললো বাসে না? কেন কষ্ট দিল? তার ভাইটাকে বাঁচাতে গিয়ে একজন ভালো মানুষের মনে কষ্ট দিল। আল্লাহ কি তাকে মাফ করবে? ইরু ফুঁপিয়ে কেঁদে উঠে। বুকের ভিতর অসম্ভব পীড়া দিচ্ছে। কেমন দম বন্ধ লাগছে ইরুর। পুরো রাস্তাটা শ্রেয়সীর সামনে নিজের কষ্টটা প্রকাশ করবে না বলে কতটা শক্ত থেকেছে সেটা ইরু জানে, কিন্তু এখন আর পারছে না। খুব কষ্ট হচ্ছে ইরুর, খুব। ইরু উঠে বিছানার কাছে টেবিলে ঘাড়ে থাকা ব্যাগটা রেখে বিছানায় শুয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। অভাগা মেয়েদের জীবন হয়তো সারা জীবনই কষ্টে কাটে। সকাল সকাল তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছে শিয়াম। আজ শহরের বাইরে কি কাজ আছে, ঢাকা যেতে হবে ওকে। ফিরতে 1 সপ্তাহ খানেক লাগবে। যদিও কথাটায় সবার মতে তোহার মন খারাপ হওয়ার কথা, কারণ হুট করে কিছু না বলে স্বামী চলে যাওয়ার পর যখন জানে 1 সপ্তাহ পর ফিরবে, তখন খারাপ তো লাগবেই। শিয়াম তোহার কান্না দেখে বুকে জড়িয়ে অনেক বুঝিয়ে তাই বিদায় নিয়েছে, তবে বলে যায়নি কি কাজ। শিয়ামকে যদিও তোহা জিজ্ঞাসা করেছে, তবে শিয়াম কিছু বলেনি, শুধু বলেছে সারপ্রাইজ আছে। তাই তোহার কথা বাড়ায়নি। শিয়াম চলে যেতে তোহা ঘরের দরজা বন্ধ করে দেয়। এখনও বাড়ির সকলে ঘুমাচ্ছে। শিয়াম গাড়িতে উঠে ফোন দেওয়ার পর তোহা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাড়ি আঁচলটা কোমরে গুজে আলমারি খুলে একদম নিচের তাকে রাখা তার পুরনো লাকেজটা বের করে। তারপর বিছানার উপর রেখে সাবধানে চেন খুলে নিজের ল্যাপটপটা বের করে।
যেহেতু শিয়াম বাড়ির কোনো জিনিস ঘাটাঘাটি করে না, তাই তোহার সকল জিনিস লুকিয়ে রাখতে বেশ সুবিধা হয়। আর শিয়াম যেহেতু জানে তোহা খুব বেশি লেখা পড়া জানে না, এসএসসি পাস শুধুমাত্র, তাও ডি গ্রেডে, তাই সকল কাগজগুলো ও তালে দেয় যাতে সে যত্ন রেখে দেয়। তোহার ল্যাপটপ ওপেন করে তারপর চার্জে বসায়। অনেক দিন না চালানোর ফলে চার্জ শেষ। তোহা উঠে দ্বিতীয় আলমারিটা খোলে, তারপর পার্সোনাল লকার খুলতে গিয়ে হয় বিপত্তি, কারণ এই লকার শিয়ামের। তোহা কখনো জানতে চায়নি এতে কি আছে, কারণ তোহা জানে এতে এমন কিছু আছে যা শিয়াম কাউকে জানাতে চায় না। তোহা অনেক খুঁজে আগে বানিয়ে রাখা বাড়ির প্রতিটা জায়গার প্রতিটা জিনিসের নকল চাবি রিংটা থেকে লকারের নকল চাবি দিয়ে লকার খোলে। খুলতেই তোহা চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে তোহা হাতে হ্যান্ড গ্লাভস পরে ফোন দিয়ে আগে ছবি তুলে নিল, তারপর হাত বাড়িয়ে টাকাগুলো ছুঁয়ে দেখে লকারে দুইটা থাক। প্রথমটায় সব 1000 টাকার নোটের বান্ডিল, তারপরের থেকে অনেকগুলো কাগজ দলিলপত্র। তোহা টাকাগুলো থেকে চোখ সরিয়ে দলিলপত্রের নিচের ড্রয়ারটা খুলল, সেখানেও কয়েকটা কাগজ আর একটা চাবি। তোহা চাবিটা হাতে তুলে পরখ করে বুঝে এটাও কোনো লকারের চাবি। তোহা সব জিনিস একইভাবে ঠিক করে রেখে চাবিটা নিয়ে নেয়। পুরো আলমারি কোনায় কোনায় খুঁজে পুরো ঘর তল্লাশি করে কিছু পায় না, তবে শিয়ামের পাঞ্জাবির পকেটে একটা চাবি পায়। সেটাই তোহার সন্দেহ আবার বাড়ে, কারণ চাবিগুলো নতুন, আগে কখনো এমন ডিজাইনের চাবি তোহা দেখেনি। তোহা খুঁজতে খুঁজতে হঠাৎ তার বক্স খাটের কথা মনে হতেই সব সরিয়ে বক্স খাটের ম্যাট্রেস তুলে ফেলে কাঠের ঝাড়নটাও তুলে ফেলে নিঃশব্দে। তোহার সন্দেহ আবার খেটে যায়। বিছানার মাঝখানে একটা বক্স। তোহা প্রথম পাওয়া চাবিটা লাগলে তালা খুলে না, পরেরটা দিতেই তালা খুলে যায়। তোহা আস্তে করে বাক্সের মুখটা খুলতেই আবারও অবাক হয়ে টাকার দেখে। একটা মুদি ব্যবসায়ী এত টাকার মালিক, আর টাকা যদি থাকেও তাহলে ব্যাংকে না রেখে এখানে কেন? তোহা টাকার ভাঁজে কয়েকটা কাগজ পায়, কিছুর বাইনারি কোড লেখা। তোহা মোবাইল দিয়ে ছবি তুলে নেয় কাগজটার, তারপর সব খুঁজে আরও কিছু পাওয়ার আশায়। না পেয়ে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে রেখে আবার বিছানা ঠিক করে দেয়। সব ঠিকঠাক করে আলমারির ড্রয়ারে পেপার চাবিটা হাতে নিয়ে তোহা পুরো বাড়ির সব তালার সাথে মনে মনে মিলাতে থাকে। তখনই মনে পড়ে সিয়াম প্রায় সময় তার শ্বশুরের ঘরে যেত, আর যেদিন যেত সেদিনই সিয়ামের শহরের বাইরে কাজ পড়ে যেত। তো আর মনে খটকা লাগলেও তা নিয়ে আর মাথা ঘামায়নি। কিন্তু সে তো তার শ্বশুরের ঘরের আলমারির লকারের চাবি বানাতে পারেনি, তাহলে এটা নয় তো? তোহা জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন থেকে একটু আগে তোলা বাইনারি কোডগুলো ইভানকে মেসেজ করে দিয়ে টাকাগুলোর ছবি তুহিনের কাছে পাঠালো। এখনও পাকাপোক্ত কোনো প্রমাণ পায়নি সে, কিন্তু মনে মনে শ্বশুরের ঘরে যাওয়ার প্ল্যানিং বানিয়ে ফেলে। যা করার আজ রাতে করবে। তার মিশন এই 7 দিন এই শেষ করতে হবে, যেভাবেই হোক চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।